বৃহস্পতিবার পর্যন্ত স্কুল কলেজ মাদ্রাসা বন্ধের নির্দেশ হাইকোর্টের। নির্বাহী বিভাগের বিষয়ে আদালত সিদ্ধান্ত না দিলে ভালো বলেছেন শিক্ষামন্ত্রী। আত্মীয় স্বজনদের প্রার্থী করা মন্ত্রী এমপিদের বিরুদ্ধে সিদ্ধান্ত আসতে পারে আজ। উপজেলা দিচ্ছে সরকার বলেছেন বিএনপি নেতারা। প্রধানমন্ত্রীর নির্দেশ মন্ত্রী এমপিরা অমান্য করায় উসমা আহসান হাবিবের। বিনা ভোটের নির্বাচন মানে চুন ছাড়া পান, মন্তব্য আরেক কমিশনার রাশেদা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশ জুড়ে টানা ৩০ দিন ধরে চলা তাপদাহ আরেকদিন চলবে আবহাওয়া অধিদপ্তরের। বৃষ্টি নামতে পারে মে মাসের প্রথম সপ্তাহে। মে মাসে আরও ২-৩টি তাপপ্রবাহের আভাসও রয়েছে। এদিকে চলতি মৌসুমে সোমবার চুয়াডাঙ্গায় সারা দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অস্বস্তি আর ভোগান্তি চরমে উঠেছে সাধারণ মানুষের। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী ও কৃষকরা। হাহাকার চলছে বৃষ্টির জন্য। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের সর্বোচ্চ তাপমাত্রায় চরম উত্তপ্ত চুয়াডাঙ্গা। ভ্যাপসা গরমে নাকাল জনজীবন। বেশি কষ্টে শ্রমজীবীরা। রোদের তেজে বেশি সময় কাজ করতে পারছেন না তারা। এছাড়া তাপদাহে নষ্ট হচ্ছে মৌসুমী ফসল। দুপুরে টিকাই যাচ্ছে না মাঠে, এত রৌদ্র। আর আমরা এই মাঠের মধ্যে রোদ্রে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। মাঝে মাঝে ছায়ায় বসছি, আবার কাজ করছি। টানা ৩ সপ্তাহের তীব্র তাপদাহে বিপর্যস্ত যশোরের জনজীবনও। ডাব, আখের রস ও রাস্তার শরবতের দোকানে ভিড়। গাছের ছায়াতেও যেন স্বস্তি মিলছে না। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস। গরম, নিচের গরমে মানে জীবনটা একটা জ্বালা পোড়া হয়ে যাচ্ছে এবং রোডে দেখা যাচ্ছে যে পিচ পর্যন্ত গলে যাচ্ছে, মানে গা পুড়ে যাচ্ছে এবং মানে বাইরে বের হওয়া যাচ্ছে না। মূলত স্কিনটা পুড়ে যাচ্ছে আর কি। ঠান্ডা পানির সংকট দেখা দিয়েছে। এমত অবস্থায় আসলে এলাকার নগরীর জনগণ অত্যন্ত কষ্টে আছে। তাপদাহে সাতক্ষীরায় ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট। এই গরমে পানির কষ্ট আছে, এই গরমে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। গরমে ভ্যান চালাতে পারছি না, অতিরিক্ত গরম, জীবন বেরিয়ে যাচ্ছে, তাই ছায়া একটু আসি বইছে। গরমে সহ্য করার মতন না, গলা শুকা আসতেছে। এই কারণে এই গাছতলা নিচ্ছে, শরবত বিক্রি করতেছে, শরবত খেতে আসলাম। রেকর্ড ভেঙেছে রাজশাহীর তাপমাত্রাও ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে স্থবির জনজীবন। সীমাহীন কষ্টের মধ্যে নগরীর দিনমজুর ও রিক্সা চালক সহ বিভিন্ন পেশার মানুষ। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউই। গরমে তো পেরেশান আমরা সবাই। এরই মধ্যে আবার বিদ্যুৎ নাই, পানি সংকট, কি সমস্যা। মানুষ অস্থিরত হয়ে আছে, মানুষের কাজকাম, জনজীবন অস্থির হয়ে যাচ্ছে। রোদের তাপমাত্রা বেশি, খুব গরম, ঘরে বসতে পারি না, ঘরে বসে থাকাই যায় না। গরমে হাঁসফাঁস অবস্থা গাইবান্ধার জনজীবনেও। বিপাকে শ্রমজীবীরা। অতিরিক্ত গরমে বেড়েছে রোগবালায়। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গরমে অতিষ্ঠ মানুষ, কি যে অবস্থা, মানুষের অবস্থা এত খারাপ, চিন্তাই করা যায় না। রাস্তাঘাটে বেড়ালে রাস্তার ভাব দিকে যাওয়া যায় না, খুব গরম, শরীর তাতি যায়। এদিকে এক পশলা বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় মুসল্লিরা আদায় করেছেন ইস্তিসকার নামাজ। দিনাজপুর ইনস্টিটিউট মাঠে গোনা মাপ চেয়ে দুর্বিষহ আবহাওয়া থেকে মুক্তি পেতে আল্লাহর অনুগ্রহ কামনা করেন মুসল্লিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। তীব্র গরম ও চলমান তাপপ্রবাহের মধ্যে সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার পাঠদান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে নির্বাহী বিভাগের এসব বিষয়ে বিচার বিভাগ সিদ্ধান্ত না দিলেই ভালো বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আদালতের নির্দেশ হাতে পেলে মন্ত্রণালয় আপিল করবে বলেও জানিয়েছেন তিনি। তাইমুর রশিদের রিপোর্ট। ঈদের ছুটি শেষে ২১ এপ্রিল খোলার কথা ছিল সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে তীব্র তাপপ্রবাহের কারণে ছুটি বাড়ানো হয় ১ সপ্তাহ। এরপর ২৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে ২৮ এপ্রিল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরুর নির্দেশনা আসে। সে অনুযায়ী রবিবার শিক্ষা প্রতিষ্ঠান চালু হলে অনেক জায়গায় অতিরিক্ত গরমে শিক্ষার্থীদের ক্লাসে অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়। গরমে দেশের বিভিন্ন জায়গায় মৃত্যুর খবর আদালতের নজরে আনলে সোমবার বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার পাঠদান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন। কিছু কিছু ছাত্রছাত্রী দেখা যায় স্কুলে যাওয়ার পথে অসুস্থ হয়ে যাচ্ছে, আবার স্কুল শিক্ষকও মারা যাচ্ছে।
তো কোর্ট বলল যে এই মৃত্যুর দায় কে নিবে। ডিজি সাহেবকে বললো যে এই যে মৃত্যুগুলো হচ্ছে, 18 জন মানুষ মারা গেল, এই মৃত্যুগুলোর দায় কে নিবে? এটা কি শিক্ষা মন্ত্রণালয় নিবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিবে? তো কোর্ট সর্বান্বিত হয়ে একটা আদেশ দিল যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং মাদ্রাসা বন্ধ থাকবে। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এসি আছে, যেসব হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এ লেভেল, ও লেভেল এবং পাবলিক পরীক্ষা এর আওতামুক্ত থাকবে, এই আদেশে আওতামুক্ত থাকবে। তবে তাপপ্রবাহের কারণে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলা এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 30 এপ্রিল বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে রাজধানীতে এক সেমিনারে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, আবহাওয়া অফিসের সঙ্গে পরামর্শ করে পরিস্থিতি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। তার মতে অহেতুক স্কুল বন্ধ করে শিক্ষার্থীদের ক্ষতি করার কোনো অর্থ হয় না। সংবিধান অনুসারে শিক্ষা মন্ত্রণালয়ের হচ্ছে এখতিয়ার শিক্ষা প্রতিষ্ঠান কখন বন্ধ হবে এবং কিভাবে পরিচালিত হবে, সেটা সংবিধানে রুলস অফ বিজনেসে এটা শিক্ষা মন্ত্রণালয়কে সেই এখতিয়ার দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের উচ্চ আদালত তাদের সেখানে একটা সুমোটো কিছু কিছু বিষয়ে অনেক সময় নির্দেশনা দেওয়া, আদেশ দেওয়ার সেটা এখতিয়ার আছে, সেটা সংবিধান স্বীকৃত। তবে যেখানে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সেখানে সাংবিধানিক একটা এখতিয়ার আছে, সেখানে এই বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে আমরা সেটা অবশ্যই তার উপরের আদালতে আমরা অ্যাপিলেট ডিভিশনে সেটা নিয়ে যাব। কারণ এই বিষয়ে যার যার এখতিয়ার, রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠানে যে এখতিয়ার সেখানের মধ্যে থাকাটাই সকলের জন্য সমীচীন বলে আমরা মনে করি। এদিকে 2 মে পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। দলীয় নির্দেশনা না মেনে আত্মীয় স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী করা মন্ত্রী এমপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট রকনুজ্জামানের। উপজেলা নির্বাচনকে অবাধ, প্রভাবমুক্ত, সুষ্ঠু, অংশগ্রহণমূলক করতে সরে আসা হয় দলীয় প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত থেকে। মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থী না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়। নির্দেশনা মেনে 2-1 নির্বাচন থেকে সরে দাঁড়ালেও প্রথম দফায় 150 উপজেলায় এখনও এমন প্রার্থী রয়েছেন 1.5 ডজনের মতো। তার মধ্যে সাবেক মন্ত্রী সম রেজাউল করিম ও ডেপুটি স্পিকারের ভাই প্রার্থী হয়েছেন। দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান ও নোয়াখালীর এমপি ইকরামুল করিমের ছেলেও প্রার্থী হয়েছেন। দলীয় প্রধানের নির্দেশনা উপেক্ষা করে মন্ত্রী এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থী করার ভয়ঙ্কর কর্তৃত্ববাদী মনে করছেন দলের কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ। যে ধরেন আমি একজন মন্ত্রী, নিজেকে মনে করি যে আমার এই প্রার্থীকে জিতিয়ে আনতে হবে, তাহলে তো সেটি প্রভাবমুক্ত হলো না। আর আত্মীয় স্বজনের ব্যাপারটা তো আরও ভয়ঙ্কর। এই কালচারটাকেই পরিবর্তন করা প্রয়োজন। সেটা হলো যে আমি এমপি হব, আমার ছেলে উপজেলার চেয়ারম্যান হবে, হ্যাঁ আমার ভাইয়ের বেটা পৌর মেয়র হবে। দিস ইজ এ ভেরি কি বলবো যে একটা ডার্টি একটা চিন্তা ভাবনার প্রকাশ। এই যে স্বজন, আত্মীয় স্বজন, এইটা আমি মনে করি একটাই কারণ, যে কারণটা হচ্ছে যে আমি স্থানীয় সংসদ সদস্য, আমি মনে মনে কাউকে সমর্থন দিতেই পারি, কিন্তু যখন আমার সন্তান বা আমার স্বজনরা দাঁড়াবে, নিকটাত্মীয়রা দাঁড়াবে, তখন নির্বাচনে কিছুটা প্রভাবিত হয়, নির্বাচন কিছুটা বিতর্কিত হয়। এবং বঙ্গবন্ধু তনয় চাচ্ছেন একটি বিতর্কমুক্ত, একটি মানে সংঘাতমুক্ত একটি ভালো নির্বাচন। নির্দেশনা অমান্য করে স্বজনদের প্রার্থী করা এমপি মন্ত্রীদের তালিকা চূড়ান্ত করেছে দলের 8 সাংগঠনিক সম্পাদক। এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদের সভায় উঠবে বিষয়টি। আসতে পারে কঠিন সিদ্ধান্ত। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের আভ্যন্তরীণ যে চর্চা, সেই চর্চায় মাননীয় দলীয় প্রধান তিনি তার গুরুত্বটা দিয়ে থাকেন এবং তিনি সেইভাবেই তার সিদ্ধান্তটা নেন। তো সুতরাং আমার মনে হয় যে যেহেতু আমরা এই ব্যাপারে একমত না হলেও মেজরিটি এই অনুভূতির সাথে একমত,
তো সেই ক্ষেত্রে সেই ব্যাপারটি তিনি নিশ্চয়ই তার বিবেচনা নিয়েই সিদ্ধান্ত নেবেন। বঙ্গবন্ধুর তনায় হৃদয় অনেক বড়, কিন্তু যখন উনি কাউকে মনে করেন যে আমার দলের ক্ষতি করতেছে, নির্দেশনা মানছেন না, এমন এক পর্যায়ে ব্যবস্থা নেবেন যে যখন আমার করার কিছু থাকবে না। এটা এই দলে অতীতে অনেক প্রমাণিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে হবে কার্যনির্বাহী সংসদের সভাটি। বঙ্গবন্ধুর তনয় রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না, তাই মির্জা ফখরুল নিয়মিতভাবে গণমাধ্যমে একই গীত গাইছেন, অত্যাচার নির্যাতনের মিথ্যা ও ভিত্তিহীন গল্পের অবতারণা করছেন। দলের উপ দপ্তর সম্পাদক সায়েম খানের স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। জনগণের জন্য রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ার ব্যর্থতা আড়াল করতেই বিএনপি নিজেদের অত্যাচারিত নির্যাতিত দেখিয়ে সিম্প্যাথি কার্ড খেলার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। বলেন, এ ধরনের অপকৌশলের কারণে বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে। দলের নেতাকর্মীদের রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিবৃত রাখাই বিএনপির জন্য শ্রেয় হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের কেউ কেউ প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করছেন বলে উষ্মা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব। আর প্রতিদ্বন্দ্বিতাবিহীন ও ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পানের মতো বলেছেন ইসি রাশেদা সুলতানা। প্রার্থীদের আচরণবিধি মেনে ভোটারদের ভোট কেন্দ্রে আনার পরিবেশ সৃষ্টির আহ্বান জানান ইসি রাশেদা। সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এদিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় সভা করেন আরেক কমিশনার মোহাম্মদ আলমগীর। এর আগে তিনি সাংবাদিকদের বলেন, মানুষের মধ্যে ভোট দিতে পারার আস্থা ফিরেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি তার প্রবৃত্তি। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মত বিনিময় সভা করেন কমিশনার আহসান হাবিব খান। এ সময় তিনি বলেন, এবারের নির্বাচন প্রভাবমুক্ত রাখতে সরকার এবং রাজনৈতিক দল থেকে পরিষ্কার বার্তা রয়েছে। তবুও এমপি মন্ত্রীদের কেউ কেউ কিভাবে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করছেন তা বোধগম্য নয়। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে যুবক সুজিত দাসকে। 2 বছর ধরে তাকে সেখানে আটকে রেখেছিল তার স্বজনরা। পুলিশ জানায়, উপজেলার সদর ইউনিয়নের কাশিপাড়ার নরেন্দ্র দাসের ছেলে সুজিত দাস পেশায় জেলে ছিলেন। নিয়মিত নদীতে মাছ ধরে সংসার চলত তার। টানা 2 বছর তাকে এলাকায় না দেখে স্থানীয়ভাবে নানা গুঞ্জন তৈরি হয়। সোমবার পরিত্যক্ত একটি শৌচাগার থেকে মানুষের কণ্ঠ শুনে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ তালা ভেঙে শৌচাগার থেকে উদ্ধার করে সুজিতকে। এদিকে যুবকটি পরিবারের দাবি, সুজিতের মাথায় সমস্যা আছে, সে মানসিক ভারসাম্যহীন, মানুষকে মারধর করত, তাই বাধ্য হয়েই তাকে টয়লেটে বন্দী করে রাখা হয়েছে। সে হত্যা মামলার আসামি বলেও দাবি স্বজনদের। ঘটনার সুষ্ঠু তদন্ত চায় এলাকাবাসী। বরিশালে শতবর্ষী যাতায়াতের একটি রাস্তা দুপাশ থেকে বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা। স্থানীয়দের অভিযোগ, এতে সহায়তা করেছে পুলিশ। চরম দুর্ভোগে 5 শতাধিক পরিবার। রাস্তার গেট এবং টিনের বেড়া অপসারণে বিসিসির নোটিশও আমলে নিচ্ছে না অভিযুক্তরা। সিটি মেয়রের হস্তক্ষেপ চান স্থানীয় কাউন্সিলর। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্ট। বরিশাল নগরের 24 নং ওয়ার্ডের দক্ষিণ রূপাতলী মান্নান খান সড়ক দিয়ে যুগ যুগ ধরে চলছে স্থানীয়দের যাতায়াত। সম্প্রতি ওই রাস্তার এক পাশে গেট এবং অন্য পাশে টিনের বেড়া দিয়েছেন আব্দুল আল নাইম রয়েল। এতে চরম দুর্ভোগে এই সড়ক দিয়ে চলাচলকারীরা। বিক্ষোভও করেছে তারা। এটা হচ্ছে মান্নান সড়ক। তার বাবা কোনোদিন পানি নিয়ে মানুষের যাইতে দেয় না, কলস ভাঙিয়ে ফেলাইছে, বিরক্ত করছে, ঠিক আছে, অতিরিক্ত মানে জুলুম করছে। এই রাস্তা সিটি কর্পোরেশনের এই পর্যন্ত আইয়ে ঠেকে গেছে। মানুষজন আরে আপনাদের কাছে এতটুকু জোর যে এই জায়গায় শুধু হাঁটার জন্য একটু রাস্তা দেবে। এই রাস্তাটা দৈনিক হাজার মানুষ উপর চলাচল করে এবং চারপাশে পোলাপান মাদ্রাসা, স্কুল, কলেজে যায়। এই রাস্তাটা বন্ধ করে দিয়ে কোনো পোলাপান এখন চলাচল করতে আমরা কর্মও যাইতেছে। আমরা সমস্ত মানুষ এখন গৃহবন্ধ হয়ে রয়েছি। আমি আছি, আমার বাবা আছে, আমার দাদা কেউ মারা গেছে এই রাস্তা দিয়ে, এবং আমার বড় ভাইও মারা গেছে এই রাস্তা দিয়ে হাতিয়া। এতদিন খোলা ছিল, পোলাপান স্কুল কলেজে গেছে, হ্যাঁ, এখন হঠাৎ করে যারা বন্ধ করে দিয়েছে। সিটি কর্পোরেশনের কথা অমান্য করে রাত 12টার সময় কিছু মাদক ব্যবসায়ী নিয়ে রাতের আধারে দেখেন এই যে বেড়াটা দিয়েছে। আমাদের ছেলে মাইয়া এখন কোন পোলাপান যাইতে পারে না স্কুলে, কোনো আমরা হাঁটতেও পারি না।
রাস্তাটি নিজের রেকর্ডীয় সম্পত্তি দাবি করেছেন আব্দুল আল নাইম রয়েল। সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত মেনে নেবেন বলেও জানিয়েছেন তিনি। আমি সিটি কর্পোরেশন থেকে তারা আসুক, যদি আমি অবৈধভাবে বেআইনি কিছু করি তাহলে সেটা তারা ব্যবস্থা নেবে। আমি তো বেআইনি কিছু করি নাই, আমি টিনের ব্যারিকেড, এটা তো বেআইনি কিছু না। মেয়রের হস্তক্ষেপ ছাড়া বিষয়টি সমাধান দেখছেন না কাউন্সিলর। এখন যে অবস্থায় গেছে এটা আমার মেয়র মহোদয়, সে যদি ইন্টারফেয়ার করে, কারণ সে ইন্টারফেয়ার করে এখন যে যারা আছে তার সাথে এটা হইতে পারে, আমার পর্যায়ে নাই। জনস্বার্থে রাস্তার ওই অংশটুকু বিসিসি অধিগ্রহণ করলে সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছে পুলিশ। সিটি কর্পোরেশন যদি মনে করে যে জনদুর্ভোগ এড়ানোর জন্য এবং মানবিক দিক বিবেচনা করে ওই রাস্তাটা সিটি কর্পোরেশন অ্যাকোয়ার করতে পারে রাস্তাটা, এবং প্রপার পদক্ষেপ নিয়ে ওই রাস্তাটা জনগণের জন্য উন্মুক্ত করে দিতে পারে, এটা সিটি কর্পোরেশনের ইখতিয়ার। জনদুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তার উপর থেকে গেট ও টিনের বেড়া অপসারণের দাবি ভুক্তভোগীদের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বৃহস্পতিবার পর্যন্ত স্কুল কলেজ মাদ্রাসা বন্ধের নির্দেশ হাইকোর্টের। নির্বাহী বিভাগের বিষয়ে আদালত সিদ্ধান্ত না দিলেই ভালো বলেছেন শিক্ষামন্ত্রী। আত্মীয় স্বজনদের প্রার্থী করা মন্ত্রী এমপিদের বিরুদ্ধে সিদ্ধান্ত আসতে পারে আজ। উপজেলা দিচ্ছে সরকার বলেছেন বিএনপি নেতারা। প্রধানমন্ত্রীর নির্দেশ মন্ত্রী এমপিরা অমান্য করায় উসমা আহসান হাবিবের বিনা ভোটে নির্বাচন মানে চুন ছাড়া পান, মন্তব্য আরেক কমিশনার রাশেদার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।